ঠিক আছে। আর গভর্নমেন্টের স্কিম পড়াচ্ছিলাম, তো আজকে আমরা পড়ব গভর্নমেন্টের স্কিমের আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস। তো যখন তোমার হাত ব্যথা করে বলবে আমি স্টপ হয়ে যাব, ঠিক আছে, আবার রেস্ট নেবে, আবার বলবো। তো সেই স্কিমের নাম দিয়েছে, এই যে আমাদের পশ্চিমবঙ্গে এইবার চালু হবে, এগুলো এতদিন হয়নি কারণ আটকে ছিল, কার জন্য সবাই জানো, ভিডিও হচ্ছে তাই আমি নাম বলতে পারবো না। তো পিএম এসবি এ নিধি, ঠিক আছে, পিএম এসবি এ নিধি অনেকদিন আগেই চালু হয়েছে, এখন সেইটা আবার প্রফেশনালি আমাদের এখানে আসতে চলেছে। তো তার জন্য ডিফারেন্ট টাইপস অফ কারিকুলাম দিয়েছে। সেই কারিকুলামের মধ্যে একটা কারিকুলাম হচ্ছে এই পিএম এসবি নিধি স্কিম। এই পিএম এসবি নিধি স্কিমের মধ্যে বলছে এটা কবে চালু হচ্ছে আর এর সাহায্যে কি করতে পারবো। এর সাহায্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ লোন নিতে পারবো কাজকর্ম করার জন্য। সবাই তো লোন পায় না। এখন দেখো, যদি আমি সাগনিক এখানে সাগনিক আর শুভ এখানে সিনিয়র, তো সাগনিক আর শুভ এই 21-22 বছরে যদি দুম করে কোনো লোন চায় পাবে না, কিন্তু ওরা কোনো জিনিস ইএমআইতে কেনেনি, সিভিল জেনারেট হয়নি, তো গভর্নমেন্ট কি হিসাবে তোকে লোন দেবে। তো তার জন্য এই যোজনা বেরিয়েছে, কিন্তু কবে পরীক্ষার কোশ্চেন আসবে, তো তার জন্য হচ্ছে 1 জুন 2020, মনে থাকবে। এবং এটা ফান্ড কে করছে, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড উরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, বলছে কি করব, বলছে আপনি একটা ছোটো ছোটো বিজনেসম্যান, আপনার টাকা পয়সার দরকার, আপনি সেই অর্থ জোগাতে পারছেন না, তার জন্য আমরা আপনাকে যে লোন দিচ্ছি সেই লোনের একটা প্রসিডিউর আছে, আপনি সেই প্রসিডিউর মেনটেন করুন, তাহলে আর কোনো সমস্যা নেই। যারা গতকাল আমার কাছে পড়তে এসেছিলেন, তারা ট্যাক্সের যে ক্লাস করেছো তার খানিকটা অংশ এর মধ্যে থাকবে, আমি বলবো, আর তোমাদের সেগুলো পরে হবে, ঠিক আছে। তো বলছে এসবিআই বলছে এই যোজনা উইল বি এলিজিবল ফর কোলারেটারাল ফ্রি ওয়ার্কিং ক্যাপিটাল টার্ম লোন ইন 3 ট্রাঞ্চেস। কি কি সেই 3 ট্রাঞ্চেস, যে তিনখানা যে বিকল্প যে রুলস দিয়েছে, যেই লোনটা নিতে গেলে 3টে ট্রাঞ্চেস মেনটেন করতে হবে, সেই 3টে ট্রাঞ্চেস কি কি। তো নাম্বার 1, ফার্স্ট ট্রাঞ্চেস লোন আপ টু 15,000 টু বি রিপেড ইন 12 মান্থস। 15,000 টাকা আপনাকে লোন দেওয়া হচ্ছে, আপনি 15,000 টাকা 12 মাসের মধ্যে রিপেড করে দেবেন। নাম্বার 2, লোন আপ টু 25,000, কিন্তু 18 মাস 18 মান্থসের মধ্যে আপনাকে রিপেড করে দেবেন। নাম্বার 3, 50,000 আপনাকে দেব, কিন্তু আপনাকে 36 মাসের মধ্যে 36 মান্থের মধ্যে আপনাকে রিপেড করে দিতে হবে। সাধারণত কীরকমভাবে আমাদের বন্ধন ব্যাংক দেয়। বন্ধন ব্যাংক চালু হয়েছিল মহিলাদের জন্য, এটা বিতর্কের বিষয় যে খালি মহিলাদের জন্যই কেন থাকবে, ছেলেদের জন্য কেন থাকবে না। তো অ্যাজ এ কাস্টমার আমিও বন্ধন ব্যাংকের কাস্টমার, কিন্তু তো ছেলেরাও কিন্তু এখন লোন পায়। উল্টে আমি বন্ধন ব্যাংকে গিয়ে দেখলাম, আমি লোন অ্যাপ্লাই করে আমি লোন পেয়েছি, আমার সিভিল ঠিকঠাক জেনারেট ছিল বলে দেখলাম যে ম্যাক্সিমাম মেয়েদের থেকে ছেলেরা প্রচুর লোন নেয়। ম্যাক্সিমাম ছেলেরা একটুখানি প্রফেশনালি অ্যাটাচ বেশি, মেয়েরা একটু কম। মেয়েদের ছোটো করছি না, কিন্তু এটা তো বাস্তব, মেয়েদের থেকে ছেলেরা মানে প্রফেশনে বেশি নিযুক্ত, তো বিজনেস পারপাসে লোন লাগে, ঠিক আছে। তো সেখানে লোন দেখলাম, এই যে লোন যে যোজনা, বন্ধন ব্যাংকের কথা যেহেতু নাম তুলে বলছি, সরি, ক্যাশ টাকায় লোন দেয়। তোমরা লোন অ্যাপ্লাই করো, অনলাইনে আসে, অ্যাকাউন্টে আসে লোন, বন্ধন ব্যাংক তোমাকে ক্যাশ টাকার বান্ডিল লাগিয়ে দেবে। মাসে মাসে, মানে এই পদ্ধতির খেলা হচ্ছে, মাসে মাসে তুমি যে ইএমআইটা পেমেন্ট করছো, তুমি ব্যাংক থেকে ইসিএস করাতে পারো, কিন্তু ইনি তোমাকে আরেকটা সুবিধা দিচ্ছে, আপনাকে যে তারিখ দেওয়া হয়েছে 10 তারিখের মধ্যে আপনি ইএমআই দেবেন, এই 10 তারিখের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সময় দিয়ে আপনি আপনার ইএমআই দিতে পারেন, ক্যাশ দিতে পারেন। এই ফেসিলিটিগুলো এই যোজনার মধ্যে সবসময় অ্যাপ্লিকেবল, কারণ সবার পক্ষে তো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা সম্ভব নয়, বুঝতে পারছো। নেক্সট বলছে 36 মান্থ হয়ে গেল, বলছে দ্য স্কিম হ্যাজ এ প্রভিশন অফ গ্রেডেড গ্যারেন্টি কভার পিরিয়ড lending institutions for the loan sanction as indicated below to be administered by Credit Guarantee Fund Trust for Micro and Small Businessmen। বলেই দিল
যে সবাই তো লোন পায় না, তো তাই জন্য মাইক্রো এবং স্মল বিজনেসম্যানদের জন্য এই যোজনা ক্রেডিট গ্যারেন্টি ফান্ড ট্রাস্টের মাধ্যমে আমরা চালু করে থাকি। পরীক্ষায় আসবে, যারা ব্যাংকের চাকরির পরীক্ষা দেবে, এর শর্ট ফর্ম আমি পিডিএফ বানিয়ে দেবো, এর শর্ট ফর্ম CGTMSE, ঠিক আছে, ক্রেডিট গ্যারেন্টি ফান্ড ট্রান্সফার ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ। ঠিক আছে, তো স্যার কিভাবে কিভাবে এদের পার্সেন্টেজগুলো কীরকম করে হয়, আমাদের তো ইন্টারেস্টগুলো তো দেখতে হবে। তো প্রথম ফার্স্ট ট্রান্সেস লোনের জন্য 31.87%, সেকেন্ডের জন্য 8.25%, আর থার্ড লোনের জন্য 6%, অনলি 6। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এখন লোকে বলে যে স্যার ঠিক আছে ট্রান্সেস লোন পার্সেন্টেজ তো আমরা জেনে নিলাম, তো যে যাই লোন নিক না কেন আমাদেরকে ইন্টারেস্ট তো দিতে হয়। শর্টকাটে বলি ROI, রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট স্যার কীভাবে ক্লিয়ার করব, তো বলছে ইন কেস অফ শিডিউল কমার্শিয়াল ব্যাংকস or cooperative banks and SF banks, the rate will be as per their privileged rates of interest। বললো আমরা এখানে হস্তক্ষেপ করব না, আপনার সিভিল যা আছে, আপনি ব্যাংক যেভাবে মেনটেন করেন এবং যে ব্যাংকের থ্রুতে আপনি এই যোজনার টাকা পয়সা নিচ্ছেন, তো তারা ডিসাইড করবে আপনার জন্য ইন্টারেস্ট কত হবে। তো হিসাব মতো কিন্তু অ্যাকচুয়ালি ঘুরিয়ে কাম ধরারই ব্যাপার। তার মানে কোথাও যদি ম্যানেজার ভালো করে 7-8% তোমার লোন দিয়ে দিল, কোথাও যদি সেরকম লোক করে তো 22-23%ও নিয়ে নিল। ইনফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি যে আমি অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ মেল ক্যান্ডিডেট, আমি যে বন্ধন ব্যাংক থেকে বিপদে পড়ে যে লোনটা তুলেছি, আমার ইন্টারেস্ট কিন্তু 22% ভাই। 22% নট এ ম্যাটার অফ জোক, 22% মানে একটা বিশাল ব্যাপার। এর থেকে আমি যদি কোনো অ্যাপস থেকে লোন নিতাম আমার কিন্তু ভালো হতো। অ্যাপস থেকে লোন নিলে কী হতো, উল্টে আমার ঝামেলা কম হতো, ECS করে করে আমার মিটে যেত, EMI করে করে। তো উল্টে আমি ফেসে বেশি গেছি, কারণ কিছু করার নেই, দিতে হবে। ইন কেস NBFC, MFI, মানে এই সমস্ত যে সংস্থাগুলো আছে, ইন্টারেস্ট রেটস উইল বি অ্যাজ পার RBI গাইডলাইন ফর রেসপেক্টিভ লেন্ডার ক্যাটাগরি। যে লেন্ডারের আন্ডারে তুমি যাচ্ছ, যে ব্যাংকে তুমি যাচ্ছ, সে NBFC দেখবে তোমাকে ইন্টারেস্ট কত দেওয়া উচিত, তো সেইখানে RBI গাইডলাইনের মধ্যে থেকেই তোমার জন্য ইন্টারেস্ট বিচার করা হবে। এমন না যে যা তা চাপিয়ে দেবে, ব্রিটিশ শাসন চলছে না, এই একটা কিন্তু সুবিধা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট বলছি ইন্টারেস্ট সাবসিডি। এই ইন্টারেস্ট সাবসিডি কিভাবে কাজ করবে, বলছে দ্য ভেন্ডার অ্যাভেলিং লোন আন্ডার দ্য স্কিম আর এলিজিবল টু গেট অ্যান ইন্টারেস্ট সাবসিডি অ্যাট 7% পার অ্যানাম। আপনার অসুবিধা হচ্ছে, আপনি বিজনেস করে গভর্নমেন্টকে প্রফিট দিচ্ছেন, তাহলে যান, আপনার জন্য আমরা এই ইন্টারেস্টে আমরা সাবসিডি দিচ্ছি। আপনি তো বিজনেস করে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, গভর্নমেন্ট দেখছে আপনি ভালো মুনাফা কামাতে পারছেন, ডেকোরেশন করতে গিয়ে, চার্জেসের জন্য, সব কিছুর দিক থেকে দেখতে গিয়ে আমি আপনাদেরকে সমস্ত রকমভাবে ইন্টারেস্ট পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে যান, আপনার যার ইন্টারেস্ট হচ্ছে তার মধ্যে থেকে 7% আমি আপনাকে গিফট করে দিলাম বার্ষিক, অ্যানুয়ালি 7% দিলাম। আপনার ধরুন 15% ইন্টারেস্ট হয়েছে, তো 7% দিয়ে দিলাম, বাকি 8% আপনি নিজে কষ্ট করে দিন, আর কি হেল্প চাও। নেক্সট, দ্য ইন্টারেস্ট সাবসিডি অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড ইন্টু দ্য বরোয়ার্স অ্যাকাউন্ট কোয়ার্টারলি। মানে তোমার যারা 7% করে তোমাকে ধরো অ্যানুয়ালি দিচ্ছে, তো ধরো তোমার 18,000 টাকা হয়েছে, 18,000, তো 18,000 তোমাকে বললো স্যার আপনাকে আমি 3 ক্ষেপে কোয়ার্টারলি 4 করে ধরো, তো 6,000 6,000 করে কোয়ার্টারলি তোমাকে দিয়ে দিই, বুঝতে পারলাম। দিয়া বলছে ও দ্য ইন্টারেস্ট সাবসিডি ইজ অ্যাভেলেবেল আপ টু মার্চ 31 2033 পর্যন্ত। তাহলে এই যোজনা ইন্টারেস্ট আমাদের ফেসিলিটি দিচ্ছে 2033 পর্যন্ত। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, এটা দেবে পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট কি বলছে, আপনি যদি এই যোজনার মধ্যে যদি হাত ব্যথা করছে, আপনি যদি এই যোজনার মধ্যে যদি আপনি ইনভলভ থাকেন, তাহলে আপনি ক্রেডিট কার্ড পাবেন। কিভাবে পাবো ক্রেডিট কার্ড, বলছে
এই ইউপিআই লিঙ্কড রুপে ক্রেডিট কার্ড, তার মানে বোঝা গেল রুপে ক্রেডিট কার্ড হবে, ভিসা ফিসা কিন্তু চলবে না বা মাস্টার কার্ড চলবে না, কিন্তু রুপে কার্ড হতে হবে। The RuPay credit card will be available as an additional facilities for PM-SBNidhi beneficiaries who have successfully their 2 tranches loan eligible for 3 tranches loan eligible। মানে তুমি সেকেন্ড ট্রাঞ্চেস লোন বা থার্ড ট্রাঞ্চেস লোনের জন্য তুমি অ্যাভেলেবেল হয়ে রয়েছো, সেই স্কিমের মধ্যে তুমি আছো, তো তুমি চাইলে তুমি সরকারি এই ক্রেডিট কার্ডও তুমি নিতে পারো। ক্রেডিট কার্ড নেওয়া মানে ঝামেলা, ঠিক আছে, বাট তাও নিতে পারো। মাঝখানে বেরিয়েছিল না স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিন্তু কেউ তো পায়নি, সে গভর্নমেন্ট সরকারি সমস্যা। কিন্তু যদি ক্রেডিট কার্ড পেতে, তাহলে আমি এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি আজকে তোমাদেরকে অ্যাকাউন্টেন্টেড অ্যাজ এ কমার্শিয়াল ক্যান্ডিডেট তোমাদেরকে ক্রেডিট কার্ড ইউজ আমি বুঝিয়ে দেবো। ক্রেডিট কার্ড মানে নয় যে খরচা করলাম পেমেন্ট করতে হবে, তার প্রসিডিওর আছে, করো নাও। কি প্রসিডিওর সেটা আমরা এর মধ্যে বললে পড়াশোনাটা ভাগাভাগি হয়ে যাবে, এটা পড়িনি তারপর আমি বলছি, ঠিক আছে। তো বলছে এইখান থেকে যে আপনি ক্রেডিট কার্ডটা পাবেন, দ্য ক্রেডিট কার্ড উইল বি এ ডোমেস্টিক কার্ড। ডোমেস্টিক কার্ড তার মানে বাইরে ইউজ হবে না, ডোমেস্টিক্যালি ইউজ হবে, ওকে। অ্যান্ড ইনিশিয়ালি দ্য ক্রেডিট কার্ড লিমিট ভ্যালু 10,000, 10,000 টাকা ভ্যালু দিচ্ছে, আপনি 10,000 টাকা অবধি খরচা করতে পারবেন, হুইচ উইল বি গ্র্যাজুয়ালি ইনক্রিজ 30,000। পরবর্তীকালে আপনি ভালোভাবে কার্ড চালাচ্ছেন, সুন্দরভাবে পেমেন্ট করছেন, তাহলে পরবর্তীকালে আপনার এই কার্ডটা 30,000 টাকা পর্যন্ত যেতে পারে। কার্ডের এমন পারে না, আজকে অনিমেষদার কাছে ফার্স্টে 1 লাখ টাকার কার্ড ছিল, ভালোভাবে খরচা করেছে, ভালোভাবে পেমেন্ট করেছে, টাইমে টাইমে দিয়ে দিয়েছে, তো অনিমেষদার কাছে আজকে 5 লাখ টাকার কার্ডও আছে, ওকে। তো আর কি বলছে, এই কার্ডের ভ্যালিড পিরিয়ড সবসময় 5 বছর থাকবে। তবে আমি তোমাদের পার্সোনালি বলে দিই, 5 বছর পর কি কার্ডটা বন্ধ হয়ে যাবে, আমি কি আর এই ক্রেডিট কার্ডের ফেসিলিটি পাবো না? একদমই নয়। ইন্টারভিউতে জিজ্ঞাসা করলে বলবে কার্ড শেষ হয়ে গেছে। তোমাদের বাড়িতে প্রত্যেকের যে এটিএম কার্ড আছে, এটিএম কার্ড দিয়েই বলছে ডেবিট কার্ড শেষ হয়ে গেলে আবার চলে আসে, বলতেও হয় না, চলে আসে। তো এখানে তোমাকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, আমার কার্ডের ভ্যালিডিটি শেষ হচ্ছে আগামী 1 মাসের মধ্যে, তো আমি এই ক্রেডিট কার্ডটা আমি কন্টিনিউ করতে চাই। তো বাই পোস্ট তোমার বাড়িতে আবার এই ক্রেডিট কার্ড পোস্ট হয়ে যাবে, দেখবে কার্ডের মধ্যে লেখা থাকে ভ্যালিডিটিগুলো। তো কার্ডের ক্লাস আমি পরে করাচ্ছি, বলছি কার্ড আমি পড়াচ্ছি, ওকে। তো বলছে ক্রেডিট কার্ড গ্যারেন্টি ফর ক্রেডিট কার্ড, বলছে ক্রেডিট গ্যারেন্টি ফর ক্রেডিট কার্ডের মানে কি, আপনাকে যে ধার দিচ্ছে যদি কখনো হাত ব্যথা করে পজ করবে, স্টপ করবে না, ঠিক আছে। বলছে ক্রেডিট গ্যারেন্টি ফর ক্রেডিট কার্ড, জিনিসটা কি, বলছে গ্যারেন্টি এগেন্স্ট ডিফল্ট অন দ্য ক্রেডিট কার্ড ইজ প্রোভাইডেড থ্রু CGTMSE। মানে এক্ষুনি বলো না ক্রেডিট গ্যারেন্টি টার্মসের যে তোমার মাইক্রো বিজনেসম্যানরা পাবে এই ক্রেডিট কার্ডটা, তো এই ক্রেডিট কার্ডটা আপনাদেরকে দেওয়া হবে, ডিফল্টলি দেওয়া হবে, এবং এতে যে অ্যামাউন্টটা থাকবে আপনি সেই অ্যামাউন্টটা আপনার বিজনেস পারপাসে একদম গ্যারেন্টি আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে, আমি ক্রেডিট কার্ড বসে একটা অ্যামাউন্ট তুললাম, তুলে আমি আমার দোকানটাকে ডেকোরেশন করলাম, না, আপনাকে এত কষ্ট করতে হবে না। যেখান থেকে আপনি পারচেস করছেন বসে দিয়ে চলে আসুন, পেমেন্ট হয়ে গেল, টাইমের মধ্যে পেমেন্ট করবেন তো ঠিক আছে, না হলে ইন্টারেস্ট জুড়বে, এই ব্যাপার। অনিমেষদা কীভাবে শপিং করে, এলোক তো তোমরা জানো ইন্টারন্যাশনাল ঘুরে এলো, কার্ড নিয়ে যায়, এলো কার্ডের পিনও ভুলে যায়, এলো কী করে, লিমিট থাকে, এলো যেখান থেকে শপিং করে এরকম করে লোকটা নিয়ে কার্ডের মধ্যে মেশিনের মধ্যে কার্ডটাকে ঢোকালো, দিয়ে বলে স্যার পিনটা দিন, ওফ আমি ভুলে গেছি পিনটা, আপনি কার্ডের মেশিনে কেন ঢোকালেন, আপনি টাচ করুন টাকা মাইনাস হয়ে গেল, তো কার্ডের মধ্যে ওয়াইফাই দেওয়া রয়েছে, টাচ করলে টাকা মাইনাস হয়ে গেল, এরকম তাহলে গ্যারেন্টি দিচ্ছে, তাহলে ক্রেডিট কার্ডটা ইউজ করা যায়, ঠিক আছে। তো তার কি প্রসিডিওর আছে আমি ওগুলো আবার বলছি, ক্রেডিট কার্ডের ক্লাসের পরে করাচ্ছি তখন আমি বলছি, ঠিক আছে, ওকে। আর কি বলছে, স্যার গ্যারেন্টি অন দ্য কার্ড উইল বি অ্যাভেলেবল ফর 5 years অ্যান্ড ডেট অফ দ্য ইস্যু অফ দ্য কার্ড অফ দ্য ভ্যালিডিটি পিরিয়ড হুইচ এভার ইজ আর্লিয়ার। 5 বছর আপনার কার্ডের ভ্যালিডিটি থাকবে, কিন্তু যেদিনকে আপনি অ্যাপ্লাই করছেন আপনার হাতে যখন কার্ড চলে আসবে তখন লেখা থাকবে যে এই 5 বছর পর্যন্ত আপনার কার্ডটা ভ্যালিডিটি আছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, বলছে স্যার আপনাদের জন্য আরেকটা যোজনা আছে, কি বলছে, প্রধানমন্ত্রী জন ধন যোজনা। প্রধানমন্ত্রী
এই ইয়ানধান যোজনার মধ্যে কি কি দিয়েছে, শর্ট ফর্ম মনে রাখবি, পরীক্ষায় শর্ট ফর্ম দেবে। PMJDY আমি দেবো, is the world's largest financial inclusion program launched by Prime Minister Narendra Modi, and the date is 28th August 2014. একদম উনি প্রধানমন্ত্রী হয়েছে আর সেট তোমার এই স্কিম ছেড়ে দিয়েছে। বলছে এই ইয়ানধান যোজনার মধ্যে ইনভলভ হন, এখানে আপনাদের অনেক সুবিধা আছে। কি কি সুবিধা, চলো সুবিধাগুলো পড়তে থাকি। কি কি বলছে, বলছে এনশিওর ইউনিভার্সাল অ্যাক্সেস টু ব্যাংকিং সার্ভিস, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এর মানেগুলো কি কি আমি এক এক করে আসছি। এনশিওর ইউনিভার্সাল অ্যাক্সেস টু ব্যাংকিং সার্ভিস, আপনারা ইউনিভার্সালি যে কোনো ব্যাংকিংয়ের সাথে অ্যাক্সেসে যেতে পারবেন, মানে এটা খুব দরকার। আজকে কে জানে আমার ঘর থেকে তোমাদের মধ্যে কেউ বিদেশ যাত্রা করবে কিনা, তোমরা জানো? সুইজারল্যান্ড ঘুরতে গেলে, আমি তোমাদেরকে একটা ভালো এক্সাম্পল দিই। সুইজারল্যান্ড ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, ভিডিওটা একটু পজ কর। কি বলছে, বলছে স্যার আপনি সুইজারল্যান্ড যাবেন, তোমার পয়সা আছে প্রচুর, তুমি ক্যালকুলেশন করে নিয়েছো আমি টাকা নিয়ে যাব, ফ্লাইট থেকে নামবো, টাকা এক্সচেঞ্জ করব আর মস্তি করবো, টাকা তোমার কাছে প্রচুর আছে। আর টাকা থাকলে ঘোরা যায় না ভাই, সিস্টেম আছে। তুমি ওখানে গিয়ে টাকা ক্যাশ করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, খরচা করছো, করো, কেমন করেছে। সুইস গভর্নমেন্ট বলছে আপনি বড়লোক হতে পারেন স্যার, খরচা করতে পারেন, করুন, বাট আমাদের এখানে রুলস আছে। সেই রুলসটা কি বলছে, আপনি এখানে এসে একটা কার্ড করুন যে আপনি ট্যুরিস্ট ঘুরবেন আর কদিন থাকবেন। আমি 8 দিন থাকবো। 8 দিন কোথায় কোথায় যাবেন তার লিস্ট করলে একটা, সেখানকার যা খরচা আছে, তার মেট্রো চড়ছো, ট্রেন চড়ছো, তার গাড়ি, বোট, ক্রুজ চড়ছো, লিস্ট করে একটা খরচার হিসাব হলো। সেই খরচাটার একটা কার্ড তোমাকে দিয়ে দেবে, আর আপনি যেখানেই যাবেন কার্ডটা টাচ করবেন, চলে আসবেন। আপনার তো হিসাব আছে, এত টাকা আমার খরচা হচ্ছে, ইন্ডিয়ান কারেন্সিতে আমার এই টাকা যাচ্ছে, তো আপনি ডলারে বা ইউরোতে আপনি পেমেন্ট করছেন, যেখানে যেখানে যাবেন কার্ড টাচ করবেন বা বসবেন, আপনার কিছু করতে হবে না, ওরা ওদের মতো করে অ্যামাউন্ট মাইনাস করে নেবে। বলতে পারলাম তো, কার্ড থাকলেই হলো না, কার্ড ব্যবহার জানতে হয়, আর বিদেশ ঘুরলেই হলো না, খরচা জানতে হয়। তাও আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, সে অভিজ্ঞতা কোথা থেকে হলো সে পরে বলবো। বিদেশে থাকতে গেলে, USA বা যদি ইউরোপ কান্ট্রিতে কোথাও তুমি জীবনযাপন করতে চাও, তো উইদাউট সেভিংস, মানে আমার ব্যক্তিগত মতামত, উইদাউট সেভিংস ভালোভাবে খেয়ে পড়ে থাকতে গেলে ইন্ডিয়ান কারেন্সিতে মান্থলি 5 লক্ষ টাকা তোমাকে রোজগার করতে হবে, নাহলে তুমি ইউরোপ কান্ট্রিতে জীবনযাপন করতে পারো। তাও এটা আমি মানে আমরা এখানে যেরকম জীবনযাপন করছি, ওই জীবনযাপনটা ওইখানে করতে গেলে মাসিক বেতন হিসাবে তোমাকে ইন্ডিয়ান কারেন্সিতে 5 লাখ তোমাকে রোজগার করতে হবে, সব থেকে কম। এবার দেখো শুনে মনে হচ্ছে অনেক বিশাল ব্যাপার। এবার আমাদের এখানে যেরকম রোজগার করে 1 লাখ টাকায় আমাদের খুব সুন্দরভাবে সংসার চলে, এখানে কারোর কাছে 1 লাখ মাসে রোজগার মানে ইয়াল্লা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো ওখানে হয়তো 5 লাখ রোজগার হয়েই যায়, সেটা আলাদা ব্যাপার। তো চলো আমরা পড়াশোনায় ফিরে আসি। বলছে প্রমোট ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ডিজিটাল পেমেন্টস। সবসময় ডিজিটাল এক্ষুনি বললাম কার্ডের পেমেন্ট, তো ডিজিটাল পেমেন্টসের উপর বারবার করে ভরসা করতে বলছে। আর কেনই বা করবে না বলো তো? তোমার কাছে অ্যাকাউন্ট আছে, পুজোর শপিং করতে বেরিয়েছো, তুমি একবার ভেবে দেখেছো তোমার কাছে অনলাইনে টাকা আছে? এখনো পর্যন্ত আমি শুধু আমার শহর নিয়েই কথা বলছি, সবাই এখনো অনলাইনে হ্যাবিচুয়েটেড হয়নি। মানে যে সবার যদি অনলাইন পেমেন্ট থাকে, কোথাও 73 টাকা বিল হয়েছে, পকেটে তোমার 500 টাকা, দোকানদারের কাছে ক্যাশ নেই, তোমার কাছেও ক্যাশ নেই, 73 রুপিসে কী করে ক্লিয়ার করবে? অশান্তি, ঝগড়া। সে বলবে হ্যাঁ আমি সবাইকে খুচরো দেবো, কাস্টমার বলবে আমি কি সবসময় কি ক্যাশ নিয়ে ঘুরে বেড়াবো? তার থেকে অনলাইন পেমেন্ট হয়ে যাওয়া ভালো। রিক্সা, আজকে যেটা আমি দেখি প্রচুর রিক্সাতে তোমার কিউআর লাগানো থাকে, ভালো তো, 35 টাকা রিক্সা ভাড়া, সবসময় খুচরো থাকে, আপনি স্ক্যান করে মেরে দিন, শপিং করুন, মেরে দিন। সরকারি বাসে যেগুলো টালিগঞ্জ ফালিগঞ্জ যায়, যে বড় বাসগুলো দেখবে ওরা যে মেশিন দিয়ে টিকিট কাটে বাসের মধ্যে, দেখবে এখন কিউআর দেয়।
এগুলো সব জায়গায় হওয়া উচিত। তো তাই চাইছে, এই যোজনায় চাইছে ফাইন্যান্সিয়ালি আপনারা ডিজিটাল পেমেন্টের প্রতি আপনারা ভালো করে, শুধু তাই নয়, এখানে একটা ব্যাপারও আছে। তুমি এই যে ফাইন্যান্সিয়ালি পেমেন্টটা তুমি করলে অনলাইনে, সরকারের খাতায় কিন্তু রেকর্ড জমা হচ্ছে, তোমার অ্যাকাউন্টে কত আছে সব কিন্তু চেক হয়। তাহলে আমরা পার্টিকুলার সেই কাস্টমারের ডিটেলসটাও রাখতে পারলাম। এই যোজনা শুধুমাত্র কাস্টমারের সুবিধার জন্য নয়, সরকারি সুবিধার জন্য। নেক্সট পয়েন্ট কি বলছে? প্রোভাইড অ্যাক্সেস টু ক্রেডিট অ্যান্ড ইন্স্যুরেন্স। তুমি ডাইরেক্ট হেলথ ইন্স্যুরেন্স করতে, স্টার হেলথ ইন্স্যুরেন্স করতে চাইছো, তুমি নিজে নিজেই আজকে ডেটে অনলাইনে চেক করলে কোন ইন্স্যুরেন্সটা তোমার জন্য ভ্যালুয়েবল, তুমি সেই ইন্স্যুরেন্সটা তুমি বেছে নিলে, কোনো এজেন্টের দরকার হলো না, তুমি কোনটা পছন্দ সিলেক্ট করলে, তার প্রিমিয়াম কীরকম হলো ডিসাইড করলে, করে নিয়ে তুমি পেমেন্ট করলে, তোমার অ্যাকাউন্ট থেকে চলে গেল, কোনো এজেন্ট লাগলো না, দেখে নিলে কোন কোন হসপিটাল আর কী কী রোগের জন্য কভার হচ্ছে, তুমি পড়ে নিলে, তোমার ফেসিলিটি হয়ে গেল। তাহলে প্রোভাইড অ্যাক্সেস টু ক্রেডিট ইন্স্যুরেন্সের সুবিধা না? প্লাস ক্রেডিট কার্ড থাকলে কি সুবিধা হয় আমি আবারও বলছি, পরে বলছি। এনকারেজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফ ওমেন ফার্মার্স লেবার উইক সেকশন। তো এই যোজনা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, চাষিদের জন্য, লেবারদের জন্য, উইক পার্সন যারা আছে তাদের সবাইকে এই পদ্ধতির মধ্যে আসতে বলছে, যাতে আপনারাও এই পারপাস শিখুন, শিখে আপনারা শিক্ষিত হন টাকা পয়সার দিক থেকে। ঠিক আছে, ফোনটা কেটে দাও, ভিডিওটা পজ করো, ফোনটা কেটে দাও। চালু করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। তো কি বলছে আমাদের, মাঝখানে একটু বিঘ্ন ঘটলো, তো সেই বিঘ্নতে বলেছে ওম্যানদের জন্য, ফার্মার্সদের জন্য, লেবারদের জন্য আর উইক সেকশনে এই যোজনা চালু হচ্ছে। ঠিক আছে, তো এর ফিচার্সগুলো কি কি আছে, ফিচার্সগুলো বলে আমি একটু 5 মিনিটের ব্রেক নেবো। ঠিক আছে, ফিচার্সগুলো শুনে নাও। বলছে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন স্যার। আর উচিত তো, সবার পক্ষে সম্ভব পকেট থেকে 500,000 টাকা বার করে? এই ইন্দাসিন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, যেহেতু ক্রেডিট কার্ডটা পেয়েছি, ভাই বিশ্বাস কর, আমাকে বলে কি 10,000 টাকা রাখতে হবে। আরে আমার 10,000 টাকা রোজগার নিয়ে 10,000 টাকা রাখবো? ঠিক আছে, আরে আমি খুব সাধারণ মানুষ স্যার, আপনি অ্যাস্থেটিক গরিব, সব আছে তাও বলেন গরিব। আরে ভগবান, তোমরা যে মাসিক বেতন দাও তার উপরে আমার সংসারটা চলে। আমি খুবই সাধারণ মানুষ, এক্ষুনি যাবো, আমি টিফিন করবো ভেন্ডি ভাজা রুটি, বুঝতে পেরেছো? সবাই দেখো স্যান্ডউইচ, কেউ কেউ ডিফারেন্ট জুস, এ তো আলাদাই ব্যাপার। ঠিক আছে, চলো পড়াশোনা করি, মানে ভিডিও লম্বা হয়ে যাবে। তো বলছে চুপ, বলছে এনিওয়ান ক্যান ওপেন এ বেসিক সেভিংস অ্যাকাউন্ট উইথ জিরো মিনিমাম ব্যালেন্স। ঠিক আছে, তো একটা প্রসেস গেল। আর বলছে রুপে ডেবিট কার্ড থাকতে হবে, আপনাকে দেওয়া হবে। এভরি অ্যাকাউন্ট হোল্ডার রিসিভ এ রুপে ডেবিট কার্ড। সবাইকে এটিএম কার্ড দেবে, আর এটিএম কার্ড তো এমনি এমনি দিচ্ছে না, বছরে একটা চার্জেস থাকবে। ঠিক আছে, বছরে একটা চার্জেস থাকবে। শুধু বলছে আপনাকে শুধুমাত্র রুপে ডেবিট কার্ড দেওয়া হচ্ছে না, আপনাকে দেওয়া হচ্ছে ইন্স্যুরেন্স দেব, সেগুলো কভার হবে। কি কি কভার পাচ্ছে? সাপোজ অর্ঘের মতো অসভ্য কোনো লোক অর্ঘ কি করলো, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স নেবে। কি বলছে? বলছে 1 লাখ টাকা অ্যাকাউন্টস ওপেন ফর 2014 থেকে 18, 2014 থেকে 18 মধ্যে যারা যারা এই অ্যাকাউন্ট ওপেন করেছে, যারা 1 লাখ টাকা অ্যাক্সিডেন্টাল কভার আছে, ও তো আগে এটা শুনে নিয়ে নেবে, নিজের অ্যাক্সিডেন্ট নিজে করি, অ্যাক্সিডেন্টাল কভার নিয়ে নেবে। তারপরে বলছে 2 লাখ টাকা দেবে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন 28 আগস্ট 2018 পর। স্বাভাবিক, সবাই তোমরা 2018 পর, এখন 2026 চলছে, তাহলে এখন যদি কেউ এই অ্যাকাউন্ট খোলো, এই সুবিধা নাও, অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে গেলে তোমরা কি করবে, মোটামুটি 2 লাখ টাকা পাচ্ছ গ্যারেন্টি। কেটে গেলেও ইন্স্যুরেন্স করে দিল 2 লাখ টাকা। বুঝতে পেরেছো কি ফিচার্স গুলো এইরকম ভাবে হয়েছে? আর কি বলছে, ও যে জিরো ব্যাংক ব্যালেন্স যে অ্যাকাউন্টটা আছে, এর নাম রেখেছে, মনে রাখবে,
BSBDA, আমি PDF বানিয়ে দিয়ে দেবো। BSBDA অ্যাকাউন্ট বলা হয়। এই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তাকে আমরা কি নাম দেব? BSBDA। ঠিক আছে? তারপরে তোমাকে বলছে যে আপনি এখান থেকে আর কি কি পাচ্ছেন। দেখো কি বলছে, বলছে আপনি এখানে লাইফ ইন্স্যুরেন্স কভার পাবেন 30,000 টাকা, অনলি ফর অ্যাকাউন্ট ওপেন 28 August 2018 অন ডেথ ডিউ ইন এনি কজ, যে কোনো রিজনের জন্য। তা কত সুবিধা বলো তো, 30,000 টাকায় ইনস্ট্যান্ট কভার হয়ে যাচ্ছে। আর কি কি দিচ্ছে? অ্যাভেলেবেল আপ টু 10,000 আফটার অ্যাকাউন্ট রিমেন্স অ্যাক্টিভ 6 মান্থ। 6 মাস আপনার যদি কোনো মহিলার যদি অ্যাকাউন্ট ওপেন থাকে, তো 10,000 টাকা তো আপনি এমনি পাবেন। তো জ্বর হয়েছে বলবে অ্যাক্সিডেন্টাল বেনিফিট, রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে গেছে, এইরকম মহিলারা কি করছে? স্কুটি নিয়ে যাচ্ছে, সামনে দিয়ে কেউ বাইক চালিয়ে আসছে, তাকে দেখে বেরিয়ে দিল, ব্যাস অ্যাক্সিডেন্টাল, ভাইরাল হয়েছে। বুঝতে পেরেছো? তো এইরকম প্রসেসের জন্য কিন্তু আমরা নানা রকম ফিমেল বেনিফিটদের জন্য 10,000 দিয়ে থাকি। ঠিক আছে? এই অবধি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, ওকে। এখানে ভিডিওটা স্টপ করে দেবো। কেন পড়তে হবে? ব্যাস চুপ কর। এই সেকেন্ড পার্ট হচ্ছে, বলছে ওভারড্রাফটেরও ফেসিলিটি দিচ্ছে। ওভারড্রাফট করে অনেক সময় পেমেন্ট হয়, জানো তো? সেটাও কিন্তু অ্যাভেলেবেল আপ টু 10,000 টাকা পর্যন্ত 10,000 মতো ফেসিলিটি দিচ্ছে। দিয়ে কি বলছে, আপনারা এই রুপে ডেবিট কার্ড ফেসিলিটি যারা 2014 থেকে 2018 মধ্যে আছেন, এক্ষুনি বললাম না 1 লাখ টাকা কভারেজ পাবে। আর 18 পরে যদি হয় 3 লাখ 2 লাখ। 2 লাখ। এই জন্য রিপিটটা মারলাম কিন্তু, 2 লাখ, 1 লাখ আর 2 লাখ। আরে কত টাকা দিবি হবে? 1 লাখ বেশি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, লাইফ ইন্স্যুরেন্স কভারটা কিভাবে সাজিয়েছে। বলছে 30,000 টাকার লাইফ কভারেজ পাবেন অনলি ফর অ্যাকাউন্টস ওপেন বিটুইন 20 August 2014 টু 31 জানুয়ারি 31 জানুয়ারি হবে না, এটা 2014 28 আগস্ট থেকে ধরে রাখো আমাদের রুলস করেছিল 2018 পর্যন্ত। 18 পর থেকে আরেকটা স্কিম করেছে, তাহলে 2014 থেকে প্রপারলি 2018 মধ্যে যারা আছে তারা সবাই 30,000 টাকা লাইফ কভারেজ পাবে। এটা এখানে ভুল লেখা আছে, আমি চেঞ্জ করে দিয়ে দেবো। ঠিক আছে? আর ওভারড্রাফট ফেসিলিটি তোমার মোটামুটি 28 অগস্ট 2024 থেকে 18 অবধি যা যা আছে, এই 30,000 টাকা 18 পরে যারা আছে না, তারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ পর্যন্ত সুবিধাও পাচ্ছে এখনো পর্যন্ত। ঠিক আছে? নেক্সট, 18 থেকে 60 বছর এজ লিমিট করেছে। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত এক্সট্রা 5,000 লাইফ কভারেজও পাবে। তা 18 থেকে 60 পর্যন্তই তো অ্যাকচুয়ালি প্রফেশনাল লোকজন মার্কেটে থাকে। তার মানে বোঝাতে কি চাইলো, 30,000 টাকা যে লাইফ কভারেজ পাচ্ছেন, তার মধ্যে এক্সট্রা যে আপনার 5,000 হিসেব মতো সবাইকে দেবেন। মার্কেটে প্রফেশনাল লোকজন তো 18 থেকে 60-এর মধ্যেই তো হয়, তাই না? ঠিক আছে? আচ্ছা, ওভারড্রাফট ফেসিলিটি আবার বড় বড় করে লিখে দিয়েছে, অ্যাভেলেবেল আপ টু 10,000 আফটার অ্যাকাউন্ট রিমেন্স অ্যাক্টিভ ফর 6 মান্থ। যদি 6 মাস কন্টিনিউ তুমি অ্যাকাউন্টটা কন্টিনিউ করছো, তাহলে প্রায়োরিটি গিভেন টু ফিমেল অ্যাকাউন্ট হোল্ডার। তাহলে একটা ফিমেল অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো সময় ওভারড্রাফট ইউজ করতে পারে 10,000 টাকা, 10,000। ঠিক আছে? নেক্সট, কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো দিয়েছে। এনি ইন্ডিয়ান সিটিজেন উইথ ভ্যালিড KYC ডকুমেন্টস, সেগুলো কী কী আসছি পরে। মাইনর্স অ্যাবাভ 10 ইয়ার্স, দেখো কত অল্প বয়স থেকে তো করে দিয়েছে, 10 বছরের উপরে হলেই এইখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। অ্যাকাউন্টস ক্যান বি ওপেন্ড ইন পাবলিক, প্রাইভেট, রিজিওনাল, রুরাল ব্যাঙ্কস, পোস্ট অফিস, সব জায়গাতে পারছে। অ্যাকচুয়ালি রুরাল এরিয়ার জন্যই করে। আমাদের এখানে তোমাদের সবারই, কারোর PNB-তে, কারোর SBI-তে, কারোর ইন্ডিয়ান ওভারসিসে, কারোর ব্যাঙ্ক অফ বরোদা, সবারই অ্যাকাউন্ট আছে। তো ন্যাচারালি রুরাল এরিয়াগুলোকেই এরা টার্গেট করে থাকে। ঠিক আছে? তাও বলে দিয়েছে, অ্যাকাউন্ট ক্যান বি ওপেন্ড ইন পাবলিক, প্রাইভেট, রিজিওনাল, রুরাল এরিয়া আর পোস্ট অফিস, সব জায়গাতে আমরা করতে পারি। ডকুমেন্ট কী কী লাগছে, তো ডকুমেন্ট এখানে অনেক কিছু লিখেছে, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আধার কার্ড, ভোটার ID কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স,
বাট আমি তোমাদেরকে বলছি পরীক্ষার হলে আধার কার্ড ভোটার কার্ড দেখালেই খেলা শেষ। আর অফিসিয়ালি একখানা ছবি চাইবে, ফটো, একটাই ফটো। তবে এখন দেখবে সব জায়গায় ফটো চায় না, ইনস্ট্যান্ট ক্যামেরাই তুলে নেয়। কারণ যেহেতু অনলাইনেই দিতে হবে তো লাইভ ফটোগুলো নিয়ে নেয়। তার সাথে কী নেবে, বায়োমেট্রিক নেয় এখন। তাহলে আমরা মনে কী রাখবো, এই যোজনায় অফিসিয়ালি ডকুমেন্ট আধার কার্ড, ভোটার কার্ড, লাইসেন্স, ফটো। তো লাইসেন্স তো সবার থাকে না, সবাই গাড়ি চালায় না, তো লাইসেন্স কী কাজে লাগবে, আধার কার্ড এবং ভোটার কার্ড। ঠিক আছে, কীরকমভাবে বলে দিচ্ছে, যদি শর্ট কোশ্চেন হিসাবে মার্কিং করে দেয় তাহলে লিখা যাবে এরকমভাবে, আধার কার্ড ফর আইডি প্রুফ, ভোটার কার্ড ফর আইডি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, এরকমভাবে লিখে দিতে হবে। NREGA বলে একটা কার্ড হয়, যারা চাকরি করে বড় বড় কোম্পানিতে ওদেরকে দেয়, বলা হয় জব কার্ড, সবার থাকে। রাস্তায় ফলো করে দেখবে বড় বড় অফিসে যারা চাকরি করে পার্টিকুলার ওই অফিসের জন্য বাস আছে, শুধু ওই অফিস এমপ্লয়িগুলোই আপ অ্যান্ড ডাউন করে। TCS-এর আছে, কনসেন্ট্রিক্সের আছে, IBM-এর আছে, ঠিক আছে। হ্যাঁ, এইগুলোকে NREGA কার্ড বলে, ওরা জব কার্ড পায়, জব কার্ড প্রুফ হয়। প্যান কার্ডটা কিন্তু সবসময় মনে রাখবে, কেউ বলবে কিনা আমি জানি না, প্যান কার্ড কিন্তু সবসময় অপশনাল, প্যান কার্ড সবসময় লাগে না। ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দেবে তোমরা আগামী দিনে, মাথায় রাখবে প্যান কার্ড অল টাইমস অ্যাভেলেবেল ফর অপশনাল। কোনো ক্ষেত্রে ভুলবশত তোমার যদি দুখানা প্যান কার্ড চলে আসে, একটা কিন্তু সারেন্ডার করাবে, না হলে দুটো প্যান কার্ড, দুটোর দুখানা নাম্বার, হ্যাঁ ভুলবশত একই নাম্বারে দুখানা প্যান কার্ড চলে এসছে তো ইটস ওকে, দুটো প্যান কার্ডের নাম্বার হয়ে গেছে, যেটার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু লিঙ্ক আছে সেটা রেখে দিয়ে আরেকটা যদি এক্সট্রা করে ফেলেছো, যে কোনো কারণেই হোক, সারেন্ডার করবে। 10,000, এই 10,000 থেকে 1 লাখ টাকার জরিমানা আছে, 2 বছরের জেল আছে। ওর একটা বন্ধু সিগনেচার ভুল করেছিল স্কুল ভর্তির অ্যাডমিশন বা কলেজ অ্যাডমিশনের ব্যাপারে। তো গভর্নমেন্ট বলছে যখন এরকম সিকিউরিটি ভুল হবে আপনি আপনার অরিজিনাল ডকুমেন্ট দেখাবেন, আর আপনি আগে মানে যেখানে আপনি ভুল কাজটা করে ফেলেছেন তার আগে আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন তার প্রধান শিক্ষক মহাশয় লিখে দিলেই প্রবলেম সলভ। দিয়ে আপনি আপনার পশ্চিমবাংলা হোক বা যে রাজ্যেই থাকেন সেখানকার হেড অফিস HOD-তে গিয়ে আপনি জমা দেবেন, আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরাই ওয়েবসাইট থেকে করে দেবে। বিকাশ ভবন। তাহলে আমাদের এখানে তোমার এরকম অফিস কোথায়, বিকাশ ভবন ফেসিলিটি দেবে। তো এখন ওর বন্ধুকে স্কুল মাস্টারমশাইরা অসভ্যতামি করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা হচ্ছে স্টুডেন্ট কার্ড। চাকরি করলে হতো জব কার্ড, হতেই তো পারে আমার শরীরটা খারাপ ছিল, সাইন করেছি বেঁকে গেছে, কিন্তু আমার হাতেই তো সাইন করা, ভেরিফিকেশন করুন, আপনাদের সাথে ডকুমেন্টও দেওয়া আছে, শুধু সিগনেচারের উপর কারোর জীবন নির্ভর করে না, সাথে ডকুমেন্ট রয়েছে। সেটা ভেরিফাই করার জন্য প্রত্যেকটা রাজ্যে একটা হেড অফিস থাকে, আমাদের হেড অফিসের নাম হচ্ছে বিকাশ ভবন। ঠিক আছে, বিকাশ ভবন বসে আছে, রুটিন চেক করবে, একদিন ডাকবে, প্রধান শিক্ষক মহাশয় লিখে দেবে হ্যাঁ এই স্কুল থেকে এই বাচ্চাটা একদিন পড়াশোনা করেছিলেন, পাস আউট হয়ে গেছে, বা যদি TCও থাকে তাহলেও কাজ হয়ে যাবে। TC আছে? কথা বলতে বললাম, হেডমাস্টার মশাই খালি একবার লিখে দেবে। আর হেডমাস্টার মশাইয়ের কাছে অথরিটি আছে গেজেটেড অফিসারের পরে, উনি প্রধান শিক্ষক। এই ছেলেটি আমাদের স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাহলে সেই ছেলেটির মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আমাদের স্কুল থেকে পেয়েছে, ব্যাস স্ট্যাম্প, এইটুকু যথেষ্ট। ঠিক আছে, পাসপোর্টকে তো আইডি আর অ্যাড্রেস প্রুফ হিসাবে আমরা ধরবই, সব থেকে বড় ডকুমেন্ট পাসপোর্ট। কেউ যদি কোথাও কোনো কিছু শপিং করার জন্য, কিছু কেনার জন্য EMI ব্যাপারে যদি তুমি পাসপোর্ট শো করিয়ে দাও তো ব্যাস প্রবলেমই সলভ, ওতে সব থাকে পৃথিবী। যার পাসপোর্ট আছে তার স্ট্রং ডকুমেন্ট হয়েছে। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে স্মল অ্যাকাউন্ট রিল্যাক্সড KYC। স্মল অ্যাকাউন্টের জন্য কি কি KYC আছে চিন্তা করবেন না স্যার, আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, 12 মাসের জন্য ভ্যালিড থাকবে, আপনি আপনার KYC-গুলো এক্সটেন্ড করতে পারবেন। তাহলে তোমার বন্ধুটার কোনো চাপই রইল না, আস্তে আস্তে করুক কাজটা, ওর না কোনো পরীক্ষা ক্যান্সেল হবে না ওর পড়াশোনা ক্যান্সেল হবে। প্লাস কি বলছে, আপনি এই যোজনায় এই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা উইথড্রল করতে পারবেন পার মাস, এইটা একটা অসুবিধা, 10,000 টাকার বেশি আপনি উইথড্রল করতে পারবেন না প্রতি মাসে। সেকেন্ড বলছে টোটাল ক্রেডিটস আপনি 1 লাখ পার ইয়ার করতে পারবেন, আর ব্যালেন্স লিমিট আপনাকে 50,000 টাকা রাখতে হবে।
এবার কায়দা করে রাখো, ঠিক আছে? বছরে বলেছে তোমাকে 50,000 টাকা, কী করি 1 লাখ টাকা লিমিট তার মধ্যে বলেছে। তাহলে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 5,000, 10,000, 8,000 এরকম করে 50,000 টাকা জমাই। এই জুলাইতে গিয়ে আবার 50,000 টাকা জমাবো, তাহলে পরের 6 মাস হয়ে গেল, তাহলে 1 বছরে আমার 1 লাখ ক্রেডিট হয়ে গেল। তো এইরকম অ্যাকাউন্ট থাকলে এরকম বুদ্ধি করে তোমাকে জমাতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? স্মল অ্যাকাউন্টের মধ্যে বলছে ফুল KYC দিতে হবে। ফুল KYC মানে এইখানে তো ঝামেলা বলে গেলাম আমরা। আপনি বিজনেসম্যান কিসের আন্ডারে? এক্ষুনি পড়লে BSBDA। ব্যবসা করছো ভাই, ডকুমেন্ট তো দেবে। তো যখন বিজনেসম্যান তুমি হয়ে গেলে, BSBDA এর আন্ডারে পড়ে গেলে, তাহলে এই কমন কোশ্চেন সবার মুখস্থ থাকা উচিত। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? পাসপোর্ট থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। চলো, মিটে গেল। বলছে স্যার এই ওভারড্রাফটের ফ্যাসিলিটি কী কী পাচ্ছি? তাহলে আমরা এতক্ষণ তো ক্রেডিট নিয়ে খুব আলোচনা করা হলো। বলছি অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাকাউন্ট ইজ 6 মান্থ ওল্ড। 6 মাসের যদি পুরনো হয়ে যায় আপনার অ্যাকাউন্টটা, তাহলে আপনি এই ফ্যাসিলিটি পাবেন। কি কি? সব থেকে বেশি আপনি ওভারড্রাফট করতে পারবেন 10,000 টাকা। এজ লিমিট কত ছিল? 18 থেকে 60। চলো 2026 18 থেকে 65 করে দিলাম। ব্যাপারটা এইরকম। প্রচুর লোক আছে 60 বছর বয়সে রিটায়ার হয়ে গেলে চিন্তায় পড়ে যায় কী করে সংসার চালাবো। চলুন আপনাদের জন্য 65 করে দিলাম, ঠিক আছে? ব্যাপারটা এইরকম। কন্ডিশন কি দিয়েছে? রেগুলার আপনাদের ট্রানজাকশন হিস্ট্রি চেক হবে। তবে এই যোজনার ক্ষেত্রে এত জ্ঞান দিলাম, ব্যাংকের পরীক্ষা তোমরা লিখবে, এগুলোর ম্যাক্সিমাম 90% ফ্যাসিলিটি পায় ওম্যানরা। কি খুশি দেখ, ঠিক আছে? আর এই ইন্স্যুরেন্স ডিটেল কি দিয়েছে? এর জন্য যে তোমাদের ইন্স্যুরেন্সটা করে দিয়েছিল, এক্ষুনি বললো ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স এক্ষুনি বলছিলাম। বলছি একটু আওয়াজ কম করো। অ্যাকাউন্ট ওপেনিং পিরিয়ড 2014 থেকে 2018, আফটার 28 আগস্ট 2018। স্যার কিরম পেয়েছিলাম? দেখো রিপিট মেরেছি। 2014 থেকে 18 এর মধ্যে যদি হয় তাহলে ইন্স্যুরেন্স পাচ্ছ কত টাকার? 1 লক্ষ টাকার। আর যদি 18 পরে চলে যায় 2 লাখ টাকা, ঠিক আছে? নেক্সট কি বলছে? 30,000 বলে দিয়েছি। ও কি বলছে? ইম্পর্টেন্ট পয়েন্ট। 30,000 টাকা যে আপনি বেনিফিটটা পাচ্ছেন, কিন্তু স্যার এই লাইফ ইন্স্যুরেন্সটার জন্য একটা রুলস করে দিচ্ছি। পেইড অন ডেথ অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। ফ্যামিলির একটা মাত্র পার্সনকেই দেবে এই সুবিধা, যে করতে হবে ফ্যামিলি। এবার তোমাদের সবার বাবারা এখন রোজগার করে, তো শুধুমাত্র বাবাই পাবে। কিন্তু যদি আমার ক্ষেত্রে হয়, বাবার বয়স হয়েছে, বাবা ধরো এখন কাজে যাচ্ছেন না, বাবা এখন ঘরে বসে আছেন, সব দায়িত্ব আমার, তাহলে কিন্তু আমি পাবো। এবার আমি সবাইকে মেনটেন করব, এইগুলো কিন্তু করতে পারবো। তাই ইংলিশে বলবে অনলি 1 বেনিফিশিয়ারি পার ফ্যামিলি। এই যোজনায় লাইফ ইন্স্যুরেন্স কভারেজ পাবে অনলি 1 বেনিফিশিয়ারি পার ফ্যামিলি, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্ট বলে টাইপ করে দিয়েছে। অ্যাকাউন্ট নেম বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, যে যার ইচ্ছা করতে পারো। শিফট ফ্রম এভরি হাউস হোল্ড এভরি অ্যাডাল্ট 2026 বলছে আর অসুবিধা নেই। এভরি হাউস হোল্ড, ঘরে যারা যারা আছে, এভরি অ্যাডাল্ট, সবার জন্যই এখন চালু করে দিয়েছে, ঠিক আছে? সরকারিভাবে নরেন্দ্র মোদী দেখবে যে কাজই করে না কেন তার একটা স্লোগান দিয়ে দেয়, একটা কোটেশন দিয়ে দেয়, এই যোজনা ওই যোজনা, বন্দে মাতরম, এরকম সামথিং স্লোগান দেয়। তো এই যোজনার স্লোগান দিয়েছে মেরা খাতা ভাগ্য বিধাতা। মনে রাখতে হবে কিন্তু, এই যে আজকে যে যোজনাটা পড়লে, এই যোজনার নাম দিয়েছে মেরা খাতা ভাগ্য বিধাতা, ঠিক আছে? আর ইমপ্লিমেন্টিং বডি কে কাজ করে এখানে? ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস, DFS। কে এটা জানো? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এখন সীতারামনজি, ঠিক আছে? আবার নতুন শুনে নাও, পয়েন্টে ঢুকিয়ে দিয়েছে। ফর 2 লাখ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স অ্যাটলিস্ট 1 successful transaction of RuPay debit card in last 20 days is required for the insurance claim to be valid.
আপনার যদি বাই চান্স যদি কিছু একটা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি যদি এই টাকা তুলতে চান, তাহলে আপনাকে ওই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা তো ইউজ করতে হবে। তো তা আপনি ওই কার্ডটা তখনই ইউজ করতে পারবেন যদি আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার বিফোর 3 মাস, 90 দিন মানে 3 মাস, 90 ডেজ মানে, তো 3 মাস যদি তুমি কার্ডটাকে ইউজ করো তাহলেই কিন্তু তোমাকে ফেসিলিটি দেওয়া হবে। আমি তোমাকে একটা কার্ড দিয়েছি, সেই কার্ডে ব্যালেন্স আছে, তুমি ওটা খরচা করছো না, তাহলে আমি তোমাকে কেন দেখবো? তুমি ওটা খরচা করা মানে তো আমাকে পেমেন্ট করবে, আবার ব্যাংক ইন্টারেস্ট খাবে। তো তুমি যদি ব্যবহার না করো তাহলে আমি তোমাকে কেন ফেসিলিটি দেবো? তো আমি তোমাকে তখন ফেসিলিটি দেবো অ্যাক্সিডেন্টাল বেনিফিট যখন তুমি কার্ডটা ইউজ করবে। সোজা হিসাব, বুঝতে পেরেছো? ভিডিও স্টপ করে দাও। তো এখন বক্তব্য হচ্ছে কার্ড কি করে আমরা ইউজ করব। দেখো তোমরা কেউই, সবাই এখন ছোট, তোমরা কার্ড দেখেছো অনেক, কিন্তু ইউজ করা জানতে হবে। তো সবার ফার্স্টে আসবো ডেবিট কার্ড। তো আমি আমার ডেবিট কার্ডটা দেখাচ্ছি। যে কোনো ডেবিট কার্ড, এটা বেসিক ইনফরমেশন, 16খানা নাম্বার থাকবে কার্ডে। ডেটটা এখানে ইস্যু থাকে, যেমন এখানে ডেট আছে তোমার 9/28, মানে 2028-এর 9 নম্বর মাস পর্যন্ত কার্ডের ভ্যালিডিটি আছে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। প্লাস আমি ভিডিওর মধ্যে দেখাবো না, জাস্ট মুখে বলছি, এই পিছনে এই যে নাম্বারটা লেখা আছে এটা হচ্ছে সিভিভি নম্বর। এই সিভিভি নাম্বারটা দিয়ে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের ভিসা কার্ড। ওই যোজনার ক্ষেত্রে এরকম ভিসা কার্ড কিন্তু অ্যাপ্লাই নেই, রুপে কার্ড থাকতে হবে। ঠিক আছে, এটা গেল ডেবিট কার্ড। আমি আমার সেভিংস অ্যাকাউন্টে যা জমাচ্ছি সেটা আমি আমার মতো করে খরচা করছি, গেল। এবার তোমাদেরকে দেখাচ্ছি ভিসার একটা প্ল্যাটিনাম কার্ড, এটা আইসিআইসিআই ব্যাংকে। এটা কি কার্ড? ক্রেডিট কার্ড। সবার প্রথমে বলে দিই, এই কার্ডটা, এই কার্ডটা, এই কার্ডটা এবং এই কার্ডটা, এই প্রত্যেকটা কার্ডের মধ্যে দেখো একটা কমন সিম্বল আছে, ওয়াইফাই সিম্বল দেওয়া হয়েছে। এই ওয়াইফাই সিম্বল গুলো দেওয়ার মানে হচ্ছে তুমি এই কার্ডগুলোকে, চুপ করতে বলেছি আমি, এই কার্ডগুলোকে তুমি শপিং করবে, বাট একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে তুমি তোমার খরচা তুমি পিন না মেরে এরকম টাচ করেও তুলতে পারো। বোঝাতে পারলাম? আর এই দেখো এই কার্ডটা, এর দেখো এর কিন্তু ওয়াইফাই সিম্বল নেই, কিন্তু সিমের মতো একটা চিপ আছে খালি। তো এই যে কার্ডটার যে সিমের মতো চিপ আছে, তো এই কার্ডটা কিন্তু তোমাদেরকে মেশিনে যদি ইউজ করো কোনো শপিং মলে, তোমায় কিন্তু পিন দিয়ে তোমায় তুলতে হবে, পিন দিয়ে শপিং করতে হবে। কার্ডের পার্থক্য বুঝলে? এবার দেখো প্রত্যেকটা কার্ডের মধ্যেই তুমি যদি চাও, তোমার এখানে নামটা কিন্তু প্রিন্ট করে দেবে, এখানে নামটা লেখা থাকে যার কার্ড। স্যার আমাদের অনেকের কার্ডে নাম থাকে না, সেটা কি কেস? তুমি যদি এমার্জেন্সি কার্ড চাও, আমার তাড়াতাড়ি চাই একদিনের মধ্যে, তো তখন তোমার নামটা প্রিন্ট হবে না, ইনস্ট্যান্ট কার্ডটা তোমাকে দিয়ে দিলে তোমাকে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কার্ডেই আমার নাম লেখা আছে, তো নামগুলোকে কিন্তু জেনে রাখতে হয়। নাম থাকা ভালো, সেই কার্ডটা তোমার হারিয়ে গেলে পাবে। ঠিক আছে, এই গেল গিয়ে একটা ব্যাপার। প্লাস স্যার কার্ড তাহলে আমরা ইউজ করব কি করে? এই ভিডিওটা ছোট্ট বানাবো, নাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। ভালো করে শুনবে। ধরো এই কার্ডটার লিমিট আমার মাত্র 50,000 টাকা। এক থেকে 14 তারিখ, 14th, ফার্স্ট ডেট থেকে 14th-এর মধ্যে শপিং করেছো, খরচাপাতি করেছো। 15 তারিখে এই কার্ডের অ্যাপসের অনলাইনে হিসেব নিকেশ হবে, দিয়ে 16 তারিখে তোমার মোবাইলে মেসেজ আসবে, ম্যাডাম আপনি 15,000 টাকা খরচা করেছেন, এটা জুন মাস, আপনি জুলাই মাসের পেমেন্টের ডেট আমাদের ধরো 5 তারিখ, 5 তারিখে আপনাকে 15,000 টাকা শোধ করে দিতে হবে। কি করে দেবে? অ্যাপস দিয়ে পেমেন্ট করবেন। হলো। যদি না করি, যদি আপনি না করেন, ব্যাংকিংয়ের পড়াশোনা করছো, মুখস্থ রাখবে,
35% ইন্টারেস্ট কাটে। ইয়ারলি কত কাটবে? 35% ইন্টারেস্ট কাটবে, মনে থাকবে। প্লাস একটা বুদ্ধি খাটাই আমরা, সেই তো স্যার 1 মাস টাইম পাচ্ছি 30 দিন, তাহলে আমরা একটু বুদ্ধি করে বিল কবে জেনারেট হলো আমাদের? 15 তারিখ। আমি 16 তারিখ শপিং করব, 16 থেকে 30-এর মধ্যে তুমি যদি শপিং করো, জুন মাস, জুনের কত তারিখে করলে? 16 কি 17, তাহলে জুলাই মাসের 15 তারিখে তো বিল জেনারেট হচ্ছে না, তোমাকে পেমেন্ট করতে হচ্ছে কবে? আগস্ট মাসের 5 তারিখে। তোমাকে জুলাই মাসের 5 তারিখে পেমেন্ট করতে হচ্ছে না, বিল তো জেনারেট হয়ে গেছে। বিল জেনারেট হচ্ছে জুলাই মাসের 15 তারিখ। তো জুলাই মাসের 15 তারিখে যদি বিল জেনারেট হয়, তুমি পেমেন্ট করছো আগস্ট মাসের 5 তারিখ, তাহলে হাতে কতদিন টাইম পেলে? 30, এদিকে 15, 45, ওদিকে আরো 5 দিন, 50 দিন তুমি টাইম পেয়ে গেলে। তো ক্রেডিট কার্ড ইউজ করলে এরকম বুদ্ধি করে ইউজ করতে হয়, ঠিক আছে? এবার ধরো তোমার তাতেও অসুবিধা হচ্ছে, তোমার হট করে প্রবলেম হয়ে গেছে, টাকা তুমি শোধ করতে পারোনি, তো তুমি যে অ্যাপস ইউজ করো, যে ব্যাংকের কার্ডের অ্যাপসটা ইউজ করছো, ওই অ্যাপসের মধ্যেই কনভার্ট টু ইএমআই অপশান থাকে। তুমি কনভার্ট টু ইএমআই ক্লিক করবে, কত টাকা ইন্টারেস্ট, কত টাকা প্রসেসিং চার্জ তোমার কার্ড থেকেই মাইনাস করে নেবে, নিয়ে তোমার অ্যামাউন্টটা মাসে মাসে অ্যাজ এ ইএমআই ভাগাভাগি হয়ে যাবে। এবং এটা তোমাদের সুবিধা। আমি বোঝাতে পারলাম ক্রেডিট কার্ড সম্পর্কে আর কোনো সমস্যা? আর স্যার যদি অনলাইনে শপিং করি, আমি তো আমার মোবাইলের মধ্যে তো কার্ড ঘষতে পারবো না, তো ওখানে কি করবো? কার্ডের যে 16 ডিজিট নাম্বার যেটা ফ্রন্টে লেখা থাকে, এই যে 16 ডিজিট যে নাম্বার, এই নাম্বারটা আমি ওখানে ইনপুট করব, করার পরে কার্ডের মানে নাম, ইউজারের নাম ইনপুট করার পরে কার্ডের পিছনে যে সাদা অংশের মধ্যে যে 3টে ডিজিটের সিভিভি নাম্বার থাকে সেটা ইনপুট করব, পে করব, আমার ফোনে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আমার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্রেডিট কার্ড সম্পর্কে আর কারোর কোনো সমস্যা? ঠিক আছে, ভিডিও স্টপ করো।